সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, তৃতীয় সেমিস্টারে পড়ছো, বাংলা বিষয়ে আজকে তোমাদের জন্য একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা বোর্ডে তৈরি সংসদের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি উত্তরসহ। আজকের এই ভিডিওতে অ্যানাদার অর্থাৎ ডিফারেন্ট একটা মডেল প্রশ্নপত্র 40 নম্বরের প্রশ্ন, যেরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় সেটা নিয়ে আলোচনা করছি। তো এটাকে তোমরা সাজেশনও বলতে পারো। তো এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। বোর্ডের তৈরি নির্দেশিকা মেনে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রতিটি অধ্যায় থেকেই এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন রয়েছে। 40টি প্রশ্ন। তোমরা পরীক্ষায় 40-এর মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। এই ভিডিওটি তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিও। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাইছো, আমাকে তোমার ফ্রেন্ড হিসেবে বানাতে পারো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, তোমাদেরকে বানাবো ক্লাসের টপার। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তো চলো প্রথম প্রশ্নে আমরা চলে আসি। বলা হয়েছে আমার হাতি, এখানে বক্তাকে। আমার হাতি অধিকাংশটি বক্তা হলেন। দেখো 4টে অপশান কিন্তু তোমাদের থাকবে পরীক্ষায়। এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটাই তোমরা তো ভাবতে থাকো। তো আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা পারছো কি না সেটাও কিন্তু দেখো। তো আমার হাতি উক্তিটি বক্তা হচ্ছে মহারাজ, অর্থাৎ অপশান নাম্বার বি। আমার হাতি উক্তিটি বক্তা মহারাজ। নেক্সট, অভিমান করে চলে গেলি মা, কার যাবার কথা বলা হয়েছে? উত্তর হবে আদরিনীর যাবার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে আছে? হস্তি ভাড়ার বিজ্ঞাপন তাহলে গল্পের কোন পরিচ্ছেদে আছে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পরিচ্ছেদ। হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের পঞ্চম পরিচ্ছেদে কিন্তু রয়েছে। পরের কোশ্চেন চলে আসবো 4 নম্বর প্রশ্ন। কল্যাণীর বিবাহের দিন স্থির করা হয় কত তারিখে? উত্তর হবে কল্যাণীর বিবাহের দিন স্থির করা হয় 10ই জ্যৈষ্ঠ। পরের কোশ্চেন চলে আসবো, পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে 5 দাগ ক, অর্থাৎ প্রতি রবিবার অপরাহ্নকালে। অপরাহ্ন কথার অর্থ হচ্ছে বিকালবেলা। তাহলে পাড়ার যুবকগণ এবং বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানা সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন প্রতি রবিবার অপরাহ্নকাল অর্থাৎ বিকালবেলা। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো দেখো ক স্তম্ভে কি বলা হয়েছে? নগেন, জয়রাম, উমাচরণ, কুঞ্জবিহারী। আর খ স্তম্ভে কিন্তু এটা বলা হয়েছে। তাহলে কোনটার সাথে কোনটা হবে মিলিয়ে তোমাদের লিখতে হবে। এছাড়াও অপশানও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি হবে? তোমাদের সুবিধাতে আমরা ছকটা কিন্তু মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই নগেন ডাক্তার কি হবে? নগেন হচ্ছে একজন ডাক্তারের নাম। তাহলে নগেন আমরা পাঠ্যাংশে পেয়েছি, তো নগেন হবে ডাক্তার। 2 নম্বর দেখো জয়রাম কি? জয়রাম ছিল মোক্তার। উমাচরণ কি হবে? উমাচরণ হচ্ছে জমিদার। এবং কুঞ্জবিহারী হচ্ছে উকিলের নাম। ঠিক আছে, দেখো আমরা মিলিয়ে দিয়েছি নগেন ডাক্তার, জয়রাম মোক্তার, উমাচরণ হচ্ছে জমিদার এবং কুঞ্জবিহারী হচ্ছে উকিল। অর্থাৎ 6 থেকে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার খ, অর্থাৎ বিয়েরটা। দেখে নাও তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে আসবো। দেখো এরকম ছক মেলানো তো তোমাদের থাকবেই, পাশাপাশি তোমাদের থাকবে বিবৃতি ব্যাখ্যা। এই বিবৃতি কীরকমভাবে করবে চলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র। বিবৃতি 2তে বলা হয়েছে কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ 2000 টাকা চায়। বিবৃতি 3-এ বলা হয়েছে পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে। এবং বিবৃতি 4 নম্বরে বলা হয়েছে 1 জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মসমস করে আদরিণী ঘরে ফিরে আসলো। তো প্রশ্ন বলেছে যে উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে কিন্তু বলতে হবে।
তাহলে দেখো প্রথমে আমরা প্রশ্নটাতে চলে আসি। 7 নম্বরের প্রথম প্রশ্ন ছিল কি, জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র। তাই জয়রাম মোক্তারের মক্কেল কি মহারাজ নরেশচন্দ্র ছিল? একদম ঠিক। তাহলে অপশন এ প্রথমেরটা কিন্তু বিবৃতিটা সঠিক হচ্ছে। চলে আসবো বিবৃতি 2, কল্যাণের বিয়েতে পাত্রপক্ষ 2000 টাকা চাই। এটাও কিন্তু একদম ঠিক। তাহলে অপশন 2 এরটাও কিন্তু ঠিক হলো। 3 নম্বর চলে আসছি, পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে। তো এটা কিন্তু পৌষ সংক্রান্তিতে নয় বা বামুনহাটিতে নয়। তাহলে পৌষ সংক্রান্তিতে বামুনহাটিতে মেলা কিন্তু বসছে না, তাহলে এটা মিথ্যা। 4 নম্বর, পয়লা জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মসমস করে আদরিণী ঘরে ফিরে আসলো। 4 নম্বরটাও কিন্তু মিথ্যা। তাহলে এখানের মধ্যে কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি অপশান এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্থাৎ 1, 2 মানে 1টা সত্য 2টা মিথ্যা, 1টা সত্য 2টা সত্য, 3টা মিথ্যা এবং 4টা মিথ্যা। তো এইরকম টাইপের তোমাদের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। আমরা এরকম সেট আরও কিন্তু 5 থেকে 10টা কিন্তু আপলোড করে দেবো তোমাদের জন্য। তো ওখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, খাতায় এখন থেকে নোটস অর্থাৎ প্র্যাকটিস করা শুরু করো। এই প্রশ্নগুলো 40টা করে এরকম 5 থেকে 6টা যদি পেজ তোমাদের করে দেওয়া যায়, তাহলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু কমন পেয়ে যাবে। তার জন্যই বলা হচ্ছে যে অবশ্যই তোমরা কি করবে, খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করো। ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। চলো আমরা চলে আসছি পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ। প্রথমে বলেছে জয়রাম মুখোপাধ্যায়কে কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্নসংস্থান করতে হবে। কারণ কি, বড়বধূ এবং মেজবধূ উভয়ই কিন্তু অন্তঃসত্ত্বা। তো বিবৃত কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। তো এখানে দেখো প্রথমে আমি বলা হয়েছে যে কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্নসংস্থান করতে হবে, বিবৃতি 1। তো অপশান ওয়াইজ কি হবে? আর দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, অর্থাৎ এ এবং আর দুটি সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ এ, জয়রাম মুখোপাধ্যায়কে কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্নসংস্থান করতে হবে। তো এটা একদম সঠিক কথা, কারণ বড়বধূ ও মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। তো সেই কারণে কিন্তু এরকম মন্তব্য করা হয়েছে, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্ন, বাতাসের ধর্ম। 4টে অপশনের মধ্যে কোনটা হবে? বাতাসের ধর্ম কি? তো আগুনের ধর্ম যেমন ভস্ম করে দেওয়া। বাতাসের ধর্ম মানে কি? বাতাসের ধর্ম হচ্ছে শুধু না থামা কখনো, অর্থাৎ বাতাসে কখনো থামিয়ে রাখা যায় না। তাহলে বাতাসের ধর্ম হবে শুধু না থামা কখনো। তোমাদের যাতে চোখের সমস্যা না হয় বা চোখের প্রবলেম না হয়, তার জন্য আমরা কিন্তু এই স্ক্রিনটা ব্ল্যাক স্ক্রিন করেছি। তো তোমরা বললে কিন্তু হোয়াইট স্ক্রিন হবে। তো ব্ল্যাক স্ক্রিন ভালো নাকি হোয়াইট স্ক্রিন ভালো, তো অবশ্যই তোমরা জানাবে। যাই হোক, চলো পরের কোশ্চেন আমরা চলে আসছি। 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বিবৃতি 1, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কবিতার জিত। বিবৃতি 2, ভ্যান গগের ধর্ম ছিল গান। বিবৃতি 3, কবিরের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। এবং বিবৃতি 4, লেনিনের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তো উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে, কোনটি ঠিক কোনটি ভুল। তো দেখো প্রথমেটা আমরা চলে আসি অ্যান্সারটা, যে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কবিতার জিত। এটা কি সঠিক? তো অবশ্যই এটা কিন্তু মিথ্যা। আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তো। আব্দুল করিম খাঁ, তো এই ধর্ম ছিল কবিতার জিত, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা। পরেরটা যেন ভ্যান গগের ধর্ম ছিল গান, এটাও কিন্তু সম্পূর্ণ মিথ্যা। কবিরের ধর্ম কি দিগন্ত পেরোনো? না, একদম নয়, ওটা তো আইনস্টাইনের ধর্ম ছিল। যাই হোক, লেনিনের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তো এটা সবগুলোই ভুল কিন্তু দিয়েছে, অর্থাৎ 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ঘ, সবগুলি কিন্তু মিথ্যা। চলে আসবো 12 নম্বর প্রশ্ন, কিছুই ছিল না, যেগুলি ছিল না সেগুলি কি কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, কবচকুণ্ডল, ধনুক ত্রিনীর এবং শিরস্ত্রাণ, এগুলি কিছুই ছিল না। পরে কোশ্চেন চলে আসবো 13 নম্বর প্রশ্ন, দিগ্বিজয় যাওয়ার জন্য রাজপুত্রকে সাজিয়ে দেন কে? সুরানী, দুরানী নাকি মহারানী, কি হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরানী। সরি দুরানী হবে। ওকে, দিগ্বিজয় যাওয়ার জন্য রাজপুত্রকে সাজিয়ে দেন দুরানী, অর্থাৎ অপশন নাম্বার সি। পরের কোশ্চেন চলে আসবো, মন্ত্রপুত অসি ও শ্রাণিত ইস্পাত খণ্ড ভরা, হৃদয়ের খাপে, হৃদয়ের মাঝে, বক্ষ মাঝে নাকি প্রাণের মাঝে, কোনটা হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
অপশন নাম্বার ক অর্থাৎ হৃদয়ের খাপে। মন্ত্রপুত অসি ও শানিত ইস্পাত, অসি কথার অর্থ হচ্ছে ছুরি, তো এখানে তরোয়াল। তো মন্ত্রপুত অসি ও শানিত ইস্পাত খণ্ড ভরা হৃদয়ের খাপে। পরের কোয়েশ্চেন চলে আসবো, রক্তে আমি রাজপুত হলেনি বা দুঃখিনী জননী। তো দুঃখিনী জননী মানেই কিন্তু কি দুয়ারানী। তো হলেনি বা দুঃখিনী জননী, এখানে দিগ্বিজয় যেতে হবে। রাজপুত্তর প্রমাণ কি? রাজপুত্তর কি বলা যায়, রাজপুত্তর প্রমাণ কি? দুঃখিনী জননী সন্তান, দিগ্বিজয় যাত্রার, রক্তে নাকি দুয়ারানী সাজিয়ে দেওয়া? উত্তর হয়ে যাবে রক্তে। রক্তে আমি রাজপুত, তো এখানে রাজপুত্তর দিগ্বিজয় যেতে হবে। রাজপুত্তর প্রমাণ হচ্ছে রাজপুত্তর হচ্ছে রক্তে রাজপুত, অর্থাৎ অপশন নাম্বার খ। পরের কোশ্চেন চলে আসবো 16 নম্বর প্রশ্ন। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ সাধারণ লোকের ভাষায়। সাধারণ লোকের ভাষায় কিন্তু শিক্ষা দিয়ে এসেছেন। পরের কোশ্চেন 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন দেখো, মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতা কে? 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে অবশ্যই জানাও। উত্তর হয়ে যাবে সবর স্বামী, অর্থাৎ অপশন নাম্বার ঘ। মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতা হলেন সবর স্বামী। পরের কোশ্চেন 18 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি 1 কি বলা হয়েছে? ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। ভাষা উন্নতির প্রধান উপায় লক্ষণ। বিবৃতি 2 পূর্ব পশ্চিম যেদিক থেকে হতে আসুক না, একবার কলকাতায় হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়। তো উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি তোমাদের বেছে নিতে বলা হয়েছে। বিবৃতি 1 ও বিবৃতি 2 বলছে পরস্পর বিরোধী, নাকি এর কারণ একটা অপরের কারণ, নাকি সত্য কিন্তু বিবৃতি মিথ্যা, তো এটা আমরা দেখে নেব। তখন দেখো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য কিন্তু পরস্পর সম্পর্কহীন। কেন বলা হয়েছে? যে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপাদান, এটা একদম সত্য কথা, উন্নতির প্রধান উপায় লক্ষণ। আবার পূর্ব পশ্চিম যেদিক হতে আসুন না কেন আমরা কলকাতার ভাষাকেই শ্রেষ্ঠ ভাষারূপেই গ্রহণ করি, তাহলে এটাও কিন্তু একদম সত্য কথা, কিন্তু একটা অপরের কারণ বা একটা অপরের যদি সম্পর্ক আছে এমনটা কিন্তু নয়, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো পরের 19 নম্বর প্রশ্ন। ভাষাকে করতে হবে যেমন, ভাষাকে কি করতে হবে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাষাকে কি করতে হবে? তো উত্তর হয়ে যাবে সাপ ইস্পাত। ভাষাকে করতে হবে সাপ ইস্পাতের মতো। পরে 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোন কাজের নয়, কোনো কাজের নয় সেটা কি? সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় সেটা কি? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেটা, যেটা শিল্প নয়, যেটা ভাষা নয়, যেটা সঙ্গীত নয়, সেটা হচ্ছে ভাবহীন প্রাণহীন, অর্থাৎ অপশন নাম্বার ক। পরে কোশ্চেন, দূরপথে ছেলে তার দিকে ঢিল ছোড়ে, কার দিকে ঢিল ছোড়ে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ কাকের দিকে। কাকের দিকে দূরপথে ছেলে কিন্তু ঢিল ছোড়ে। পরে কোশ্চেন, তোমার দরে ড্যাশ ছড়া দিই, আলপনার, জলের, রক্তের নাকি গোবরের? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে রক্তের ছড়া। তোমার দরে রক্তের ছড়া দিই। পরে কোশ্চেন, পংক্তির সঠিক হচ্ছে ক্রমটি লেখো। প্রথমে 1 নম্বর বলছে মধু তালাশের জন্যও না। 2 নম্বর কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবো। 3 নম্বর কাকে ঝুড়ি নাও শাবল নাও। 4 নম্বর এখন আমাদের একে অপরকে লাগবে। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ 2, 3, 4 এবং 1। এটি হচ্ছে সঠিক ক্রম। কিভাবে হলো? তোমাদের যে কবিতা আছে সেই কবিতায় তোমরা দেখো 2 নম্বর যে প্রশ্নটি এটি আগে আছে, কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবো। তারপর 3 নম্বরটি রয়েছে অর্থাৎ কাকে ঝুড়ি নাও শাবল নাও। 4 নম্বর রয়েছে 3 নম্বর রয়েছে 4 নম্বরটি, যেমন এখন আমাদের একে অপরের লাগবে, অর্থাৎ পংক্তি অর্থাৎ যে লাইনগুলো সেগুলো সঠিক ক্রম অর্থাৎ কোনটা আগে পেছু আছে এই অনুযায়ী তোমাদের প্রশ্ন কিন্তু একটা আসতে পারে। চলে আসবো 24 নম্বর প্রশ্ন। আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য? আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য? 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে কোনটা হবে? দেখো, আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, অর্থাৎ অপশান নাম্বার গ। পরে কোশ্চেন 25 নম্বর প্রশ্ন, আমার জন্য অপেক্ষা করো। বিবৃতি 1 কারণ বলছে সময়টা খুব সুবিধের না। তো বিবৃতি ও কারণের বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি?
যে অপশন নাম্বার ক, অর্থাৎ এ আর আর দুটোই কিন্তু সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা কিন্তু হয়েছে। পরের কোশ্চেন চলে আসবো 26 নম্বর প্রশ্ন। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? অত্যন্ত স্টার মার্ক কোশ্চেন, তো দাগ দিয়ে রাখো। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কিন্তু স্যার উইলিয়াম জোন্স। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। ওকে, তিনি হচ্ছেন তুলনামূলক ভাষা বিজ্ঞানের জনক ছিলেন। পরে কোশ্চেন, বাংলা প্রতিশব্দ অনুসারে সঠিক ডায়াগ্রামটি কিন্তু লেখো। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, প্রথমে হচ্ছে ফোনোলজি কথার অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব, মনে রাখবে। ফোনোলজি কথার অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব। কোথায় আছে? দেখো অপশন নাম্বার ঘয়ে আছে। ফোনোলজি কথার অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব। মরফোলজি কথার অর্থ হচ্ছে রূপতত্ত্ব। সাইনটেক্স কথার অর্থ হচ্ছে সাইনটেক্স, এটা হচ্ছে বাক্যতত্ত্ব। এবং সেমেন্টিক্স কথার অর্থ হচ্ছে শব্দার্থতত্ত্ব। তো এর রূপগুলো কিন্তু মনে রাখবে, এই রূপগুলো থেকেও কিন্তু পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। চলে আসবো 28 নম্বর প্রশ্ন। চিন্তার পোশাক বা ড্রেস অফ থট, চিন্তার পোশাক মতবাদীর প্রবক্তাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, পুরনো সিলেবাসেও কিন্তু তোমাদের ছিল। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার গ, অর্থাৎ স্যামুয়েল ওয়েলেসলি বা স্যামুয়েল ওয়েসলি। এটা হচ্ছে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট এই গ্রন্থের কিন্তু রচয়িতা বা মতবাদীর প্রবক্তা। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর ভিডিওটিতে একটি লাইক করো। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাও, আর তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। তোমরা আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফ্রেন্ড হিসেবে বানাও, আমরা বানাবো তোমাদের ক্লাসের টপার। কন্টিনিউ এরকম ভিডিও আসতে থাকবে, প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখো, খাতায় নোট ডাউন করো এবং অবশেষে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে। অভিধানিক অনেক রকমের হয়, তার মধ্যে অতি পরিচিত হলো একভাষিক ও দ্বিভাষিক অভিধান। এখানে একভাষা শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, তা হলো একভাষী অভিধান। আবার যখন একই ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। ঠিকই আছে। তো বাংলা থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে ইংরেজি, এটা হচ্ছে একভাষিক, দ্বিভাষিক, বহুভাষিক নাকি একভাষিক দ্বিভাষিক অভিধান, কোনটা হবে? তো দেখো প্রথমে উত্তরটা কিন্তু তোমাদের দেওয়াই রয়েছে, এবারে একটু পড়ে তোমাদেরকে উত্তরটা বার করতে হবে। তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা হচ্ছে একভাষিক অভিধান। দেখো বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি, এক ভাষা থেকে এক ভাষা, উত্তর হয়ে যাবে একভাষিক অভিধান। পরের কোশ্চেন চলে আসবো, ল ধ্বনিটি হচ্ছে একটি ড্যাশ ধ্বনি। খুব ইম্পর্টেন্ট, এই ধ্বনিগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ল ধ্বনি কীরকম, র ধ্বনি কীরকম। র হচ্ছে কম্পিত ধ্বনি, এটা ল হচ্ছে স্পার্শিক ধ্বনি। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ল হলো স্পার্শিক ধ্বনি, অর্থাৎ 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ। পরের কোশ্চেন দেখো 31 নম্বর প্রশ্ন। ত্রাণ শব্দে ত্রয়ের ফলা হলো একটি ড্যাশ শব্দ, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, মূলধ্বনি নাকি পূরক ধ্বনি। 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যুক্তধ্বনি। ত্রাণ, ত্রয়ের ফলা আকার, তো এই ত্রয়ের ফলা হচ্ছে একটি যুক্তধ্বনি উদাহরণ। পরের কোশ্চেন চলে আসবো, উচ্চমধ্য সম্মুখ প্রসিত অর্ধসংবৃত তালব্য এরকম স্বরধ্বনি কোনটি? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ এ। উচ্চমধ্য সম্মুখ প্রসৃত অর্ধসংবৃত তালব্য স্বরধ্বনি হচ্ছে এ। পরে কোশ্চেন, শব্দার্থের পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? তার শব্দার্থ পরিবর্তন হচ্ছে 3টি রূপ, তাই তো? শব্দার্থ পরিবর্তনের 3টি রূপ। তো শব্দার্থ পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা যায়? তাহলে উত্তর হয়ে যাবে 3 ভাগে। পরে কোশ্চেন চলে আসবো 34 নম্বর প্রশ্ন। দারুণ শব্দের আদি অর্থ এবং বলছে আদি অর্থ কোনটি? তো দারুণ শব্দের আদি অর্থ হয়ে যাবে কাষ্ঠ নির্মিত, অর্থাৎ অপশন নাম্বার গ। থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে? খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দাও, এরকম প্রশ্ন একটি আসছে। থিসরাস অভিধানের হচ্ছে আবিষ্কর্তা কে? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থিসরাস হচ্ছে তোমার পিটার মার্ক রজেট, অর্থাৎ অপশন নাম্বার বি। 36 নম্বর প্রশ্ন, তুমি না হয় রোহিতে কাছে গানটি গেয়েছেন কে? দেখো বাংলা গানের ইতিহাস থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটি নেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যা মুখোপাধ্যায়, অর্থাৎ অপশন নাম্বার খ। পরে কোশ্চেন, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে? খুব ইম্পর্টেন্ট, রামনিধি গুপ্ত। তো এটা মনে রাখো কিন্তু সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেছিল, তো ধ্রুপদটা রামনিধি গুপ্ত হবে না। তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, মনে রাখবে, রাম শঙ্কর ভট্টাচার্য বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেছিল। পরে কোশ্চেন, 1890 খ্রিস্টাব্দে লেডি ডাবলিন হাসপাতালে চিকিৎসক রূপে নিযুক্ত হন কে? উত্তর হয়ে যাবে চিকিৎসক কাদম্বিনী বসু গাঙ্গুলি, অর্থাৎ অপশন নাম্বার
পরের কোশ্চেন, বাংলায় কুস্তির প্রচলন ও প্রসারে প্রভূত সাহায্য করেন কে? কুস্তি, দেখো কুস্তিতে কে সাহায্য করেছিল? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ। তিনি কিন্তু আমাদের সাহায্য করেছিলেন কুস্তিতে, কুস্তির প্রচলন এবং প্রসারে সাহায্য করেছিলেন। পরের কোশ্চেন অর্থাৎ আজকের শেষ কোশ্চেন হলো 40 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও, এবং 4টা অপশনের মধ্যে কোনটা অপশন হবে? তো দেখো, ক্রিকেট খেলার সাথে কে জড়িত? তো চলো মিলিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্রিকেট হবে পঙ্কজ রায়, তাহলে ক্রিকেট হবে পঙ্কজ রায়। সাঁতারের সাথে কে জড়িত? সাঁতারের সাথে জড়িত 2 দাগের হয়ে যাবে বি, অর্থাৎ আরতি সাহা। মনে রাখো, সাঁতারের সাথে জড়িত কিন্তু আরতি সাহা। নেক্সট চলে আসছি ফুটবলের সাথে কে জড়িত? ফুটবল হচ্ছে পিকে ব্যানার্জি, ফুটবলের সাথে জড়িত পিকে ব্যানার্জি। এবং লাস্ট টেবিল টেনিস, তাহলে কার সাথে হচ্ছে? টেবিল টেনিস হয়ে যাবে ভারতী ঘোষ। তো খুব ভালো করে মনে রাখো কে কার সাথে বা কে কোন খেলায় যুক্ত, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা চলে আসতেই পারে এবছরের প্রশ্নে। তো তোমরা এই 40টা প্রশ্নের মধ্যে কতগুলো পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী মডেল সেটের জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা কোন বিষয়ের এরকম মডেল সেট পেতে চাও আর কোন কোন বিষয়, সেগুলো কিন্তু আলোচনা করো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শুভ কামনা রইল। তো চ্যানেলে সাবস্ক্রাইব করো, একসাথে তোমাদেরকে টপার বানানোর একটা প্রচেষ্টা চলবে। তো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।